বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসছেন। কখনো কেন্দ্রীয় এজেন্সি, কখনো দেশের বিচার ব্যবস্থা, আইন প্রক্রিয়া, এমনকি একই সঙ্গে রাজ্যের মানুষ হোক, কেন্দ্রের শাসক হোক, যে কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনতে পাওয়া যায়। কিন্তু এই বিরোধিতা যে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তা রাজ্যের মানুষও তারাও বুঝতে পারছেন। এমনকি রাজ্যের সুরক্ষা, দেশের সুরক্ষা নিয়ে রীতিমতন প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, অথচ কাঁটাতার দেওয়ার জন্য জমি চাইতে গেলে তা দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে ছুপা রুস্তম খেলা খেলবেন? আর पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। যে দুজন তিনজন মারা গেছেন, তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফই বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিএসএফকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভুলে গিয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বলেই আন্তর্জাতিক সীমানায় সেই রকম ঘটনা, বড় কোনো ঘটনা ঘটছে না যা ভারতের ওপর আঘাত হানতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন, এমনকি তার দলের নেতাকর্মীরা তাদের নাকি কাগজ বানিয়ে দেবেন বলছেন, প্রকাশ্যে বলছেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকে আঙুল না তুলে কিভাবে বিএসএফ এর দিকে আঙুল তুলতে পারেন, যারা অতন্ত্র প্রহরীর মতন দিন রাত এক করে সীমান্তে পাহারা দিয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেশের আইন তাকে মানছে না, বিচার ব্যবস্থাকে মানছেন না, এমনকি যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনের ঊর্ধ্বে উঠে গিয়ে বিভিন্ন সময় বিরোধিতা করছেন, মন্তব্য করছেন। কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখতে পাচ্ছেন না যে নিজের দলে এত ভুরি ভুরি দুর্নীতি হচ্ছে, কখনো বালি চুরির সঙ্গে, কখনো কয়লা চুরি, কখনো দেখা যাচ্ছে চাকরি চুরি, যেভাবে একটার পর একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার দলের নেতামন্ত্রীরা। তারপরেও যে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য, শুধুমাত্র ওই গদিতে বসে থাকার জন্য, নবান্নের 14 তলায় যাতে নিজের রাজত্ব থাকে, শুধুমাত্র সেই কারণের জন্যই কি মূলত রাজ্যের মানুষকে একেবারে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, শুনুন। বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। তার তো এখানে আসা উচিত ছিল শোক প্রকাশের জন্য কালো পরিধান পরে। আপনি সব ছেড়ে চালাকি করতেন, নাটক করতেন, ভোট করতে আপনি দিল্লিতে চলে গেলেন। এই চালাকি বাংলা মানুষ দেখছে। শুধুমাত্র ভোট করতে, নাটক করতে দিল্লি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নাকের ডগায় নাজিরাবাদ, যেখানে একাধিক প্রাণ চলে গেল, আগুনে ঝলসে মৃত্যু হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কালো ব্যাজ পরে পৌঁছতে পারলেন না। প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসেই, কারণ নাজিরাবাদে আমরা দেখেছি কিভাবে হাহাকার করতে স্বজন হারা পরিবারগুলোকে, এবং বারংবার তারা একটা জিনিসই চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসুন। কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে একটা দিন, একটা মুহূর্তের জন্য দেখতে পাওয়া যায়নি। উল্টো দিকে এটাও আমরা দেখেছি যে তিনি ভোটের রাজনীতি করবার জন্য সিঙ্গুর পৌঁছে গিয়েছিলেন, আর এবার সর্বোপরি মরিয়া চেষ্টা এসআইআর ভণ্ডুল করবার, যে কারণের জন্য তিনি একেবারে দিল্লি পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে কালো পোশাক পরে তিনি প্রতিবাদ করতে পারছেন শুধুমাত্র যারা মৃত এবং ভোটার রয়েছে তাদের যাতে তালিকা থেকে নাম না বাদ যায়, সেই কারণের মরিয়া চেষ্টা চালিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার এই মিথ্যাচার, লাগাতার এই দ্বিচারিতা রাজ্যের মানুষ তাদের কাছে সম্পূর্ণভাবে
স্পষ্ট হয়ে গিয়েছে 2011 সাল থেকে যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসছেন 2026 সাল 15টা বছর ধরে কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উপরন্তু আজ দেখুন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন এসআইআর এর বিরোধিতা করে। মমতা ব্যানার্জির করা এসআইআর মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাই ভোল্টেজ মামলার শুনানি। শীর্ষ আদালতের শুনানিতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানেও আরও একটা প্রশ্ন, 12টি রাজ্যে সেখানে এসআইআর এর কাজ চলছে, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে এত সমস্যা কেন হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় ভয় রয়েছে, কেন এতটা ভীত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় আতঙ্ক রয়েছে সেটাই বুঝে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে একটাই কারণে, কারণ প্রত্যেকটি রাজ্যে এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো একেবারে গোড়ার থেকে। যখন থেকে এসআইআর এর নামটা পর্যন্ত ঘোষণা হয়েছে তখন থেকেই সর্বরকমভাবেই বিরোধিতা করে আসছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের ভয়টা কোথায় রয়েছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।